তুই কেন এলি? তোকে তো আমি ডাকিনি, আমি তো তোর রক্তের কাউকে খুঁজছিলাম। আসসালামু আলাইকুম। অদ্ভুত ক্যানভাসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমাদের কাছে অনেক গল্প রয়েছে, তাই আমরা চিন্তা করেছি আমরা এখন থেকে অনেক দিন কারো গল্প নিতে পারবো না। যাদের গল্প আছে তার অবশ্যই পাঠিয়ে দেবেন, পরবর্তীতে বড় শোনানো হবে। আজকের ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সাভার থেকে রফিক, ছদ্মনাম। ঘটনাটি তার নিজের জীবনের, কোনো ডায়েরি বা শোনা কথা নয়। তিনি নিজের চোখে যা দেখেছেন আজ আমি ঠিক সেভাবেই আপনাদের শোনাব। যারা দুর্বল চিত্তের মানুষ তারা দয়া করে ভিডিওটি এখানেই বন্ধ করে দিন, কারণ এই ঘটনাটি শোনার পর গ্রামের রাস্তায় রাতে একা হাঁটতে আপনার বুক কাঁপবে। বলছেন রফিক। আমার নাম রফিক। ঘটনাটা 2009 সালের। আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করে গ্রামের বাড়িতে গেছি। আমাদের বাড়িটা উত্তরবঙ্গের একদম প্রত্যন্ত এক গ্রামে। বাড়ির চারপাশে সুপারি বাগান আর পেছনে বিশাল এক বাঁশঝাড়। গ্রামের নামটা আমি বলছি না, কারণ ওই ঘটনার পর মানুষ ওই জায়গাকে অভিশপ্ত বলে ডাকে। সময়টা ছিল জ্যৈষ্ঠ মাস, প্রচুর গরম। গ্রামে তখনও বিদ্যুৎ খুব একটা থাকে না। লোডশেডিং হলে ঘুটঘুটে অন্ধকার। সেদিন রাতেও কারেন্ট ছিল না। ভ্যাপসা গরমে ঘরে টেকা দেয়। আমি আর আমার ছোট চাচা দাওয়ায় বা বারান্দায় বসে গল্প করছিলাম। রাত তখন প্রায় 1টা বাজে। চাচা ঘুমিয়ে পড়লেন, আমিও ঘরে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ জানালার বাইরে থেকে একটা শব্দ পেলাম। কেউ যেন আমার নাম ধরে ডাকছে, খুব নিচু স্বরে। রফিক, ও রফিক, একটু বাইরে আয় তো বাবা। গলার স্বরটা হুবহু আমার বড় ফুপুর মতো। ফুপু আমাদের পাশের বাড়ির সীমানার ওপারেই থাকেন। আমি ভাবলাম হয়তো ফুপার শরীর খারাপ করেছে, তাই ফুপু ডাকছেন। আমি মশারি থেকে বের হয়ে হারিকেনটা জ্বালালাম। দরজা খুলে বাইরে আসতেই দেখি চারপাশ নিস্তব্ধ। ঝিঝি পোকা ডাকছে, কিন্তু ফুপু তো উঠোনে নেই। আমি একটু এগিয়ে গেলাম। আমাদের বাড়ির সীমানা শেষ হয়ে যেখানে বাঁশঝাড়টা শুরু হয়েছে, ঠিক সেখান থেকে আবার ডাকটা এলো, রফিক, এদিকে আয়, আমি এখানে। আমি অবাক হলাম, এত রাতে ফুপু বাঁশঝাড়ে কেন? আমি বললাম, ফুপু, তুমি ওখানে কি করো? কোনো উত্তর নেই। আমি হারিকেনটা উঁচিয়ে বাঁশঝাড়ের দিকে পা বাড়ালাম। বাঁশঝাড়ের ভেতরটা কেমন যেন ঠান্ডা। বাতাসের শোঁ শোঁ শব্দ হচ্ছে। শুকনো বাঁশপাতার উপর দিয়ে হাঁটছি, মচমচ শব্দ হচ্ছে। হঠাৎ আমার হারিকেনের আলোটা দপ করে নিভে গেল, অথচ তেল ভর্তি ছিল। অন্ধকারে আমি দাঁড়িয়ে আছি। ঠিক তখন আমার ঠিক সামনে 10 হাত দূরে দুটো বাঁশের মাঝখানে আমি একটা অবয়ব দেখলাম। ওটা ফুপু নয়, ওটা কোনো মানুষও নয়। জিনিসটা উচ্চতায় অন্তত 10-12 ফুট হবে, একটা বাঁশের সমান লম্বা। তার শরীরটা কালো আলখেল্লা দিয়ে ঢাকা, কিন্তু সবচেয়ে ভয়ানক হলো তার চোখ। আগুনের ভাঁটার মতো লাল দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে। আর তার পা, আমি মাটির দিকে তাকিয়ে দেখলাম তার পা মাটি স্পর্শ করেনি, সে শূন্যে ভাসছে। সে আমার দিকে একটা হাত বাড়িয়ে দিল। সেই হাতটা লম্বা হতে হতে আমার মুখের কাছে চলে এলো। পচা মাংসের একটা উৎকট গন্ধ আমার নাকে লাগলো। আমি চিৎকার দিতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মনে হলো কেউ আমার গলা টিপে ধরেছে। সে ফিসফিস করে বলল, তুই কেন এলি? তোকে তো আমি ডাকিনি, আমি তো তোর রক্তের কাউকে খুঁজছিলাম। তার মানে ওটা নিশি ছিল। গ্রামের মুরব্বীরা বলেন, নিশি রাতে যাকে নাম ধরে ডাকে, সে যদি সাড়া দিয়ে ঘর থেকে বের হয়, সে আর ফেরে না। আমি জ্ঞান হারানোর ঠিক আগে দেখলাম ওই লম্বা জিনিসটা শরীর বাঁকিয়ে বাঁশগাছের আগায় উঠে যাচ্ছে। এরপর আমার আর কিছু মনে নেই। পরদিন সকালে বাড়ির লোকজন আমাকে বাঁশঝাড়ের মুখে অজ্ঞান অবস্থায় পায়। আমার সারা গায়ে জ্বর আর পিঠের ওপর 5 আঙুলের একটা নীল দাগ বসে গিয়েছিল, যা আজও মিলিয়ে যায়নি। বন্ধুরা, রফিক ভাই তার পিঠের সেই দাগের ছবিও আমাদের পাঠিয়েছেন, যা দেখলে গা শিউরে ওঠে। গ্রামের মুরব্বীরা বলেন, রাতে কেউ যদি পেছন থেকে নাম ধরে ডাকে, তবে কখনো এক ডাকে সাড়া দিতে নেই। অন্তত 3 বার ডাক শোনার পর নিশ্চিত হয়ে তবেই বের হবেন। আজকের এই সত্য ঘটনাটি আপনাদের কেমন লাগলো? আপনারা কি চান আমরা দ্বিতীয় পর্বে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের সেই অচেনা যাত্রীর গল্পটা শোনাই? তাহলে কমেন্টে ইয়েস লিখুন আর সাবস্ক্রাইব করে অদ্ভুত ক্যানভাসের সাথেই থাকুন। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।